হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন যেটা আছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব, এই প্রশ্নের উত্তরটা প্রথমে তোমরা বুঝে নাও। দেখো কি বলা হচ্ছে, ভারতের সংবিধান প্রস্তাবনা তার মূল দর্শন উদ্দেশ্যকে ধারণ করে যা দেশের শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। পণ্ডিত ঠাকুর দাস ভার্গবের মতে এটি সংবিধানের চাবিকাঠি, অর্থাৎ প্রস্তাবনাটা হচ্ছে সংবিধানের চাবিকাঠি। প্রস্তাবনার সবচেয়ে বড় গুরুত্ব হলো এটি সংবিধানের উদ্দেশ্য ও নীতির প্রতিফলন। এটি ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে ঘোষণা করে। ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ এই 4টি প্রস্তাবনার উপর ভিত্তি করে ভারতের রাষ্ট্রীয় কাঠামো গঠিত। এই সকল নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা ও উপাসনার স্বাধীনতা এবং মর্যাদা ও সুযোগের সমতা নিশ্চিত করার অঙ্গীকার করে। এই আদর্শগুলি সংবিধান রচয়িতাদের ভাবনা এবং দেশের ভবিষ্যতের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, এছাড়াও সংবিধানের অস্পষ্টতা দূরীকরণে প্রস্তাবনা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংবিধানের কোনো ধারা বা শব্দের অর্থ অস্পষ্ট হলে প্রস্তাবনায় অন্তর্নিহিত আদর্শগুলি তার ব্যাখ্যায় সহায়ক হয়। সুপ্রিম কোর্টও বিভিন্ন মামলায় এই বিষয়টির গুরুত্ব স্বীকার করেছে। তারপরে প্রস্তাবনায় জাতীয় ও আন্তর্জাতিক তাৎপর্য অনস্বীকার্য। জাতীয় ক্ষেত্রে এটি সংবিধানের মৌলিক বৈশিষ্ট্য যেমন গণতান্ত্রিক ব্যবস্থা, ধর্ম নিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচারকে সুরক্ষিত রাখে, যা সহজে পরিবর্তন করা যায় না। আন্তর্জাতিক ক্ষেত্রে ভ্রাতৃত্ববোধের আদর্শ বিশ্ব শান্তি সহযোগিতার বার্তা বহন করে। তারপর কি বলা হচ্ছে দেখো, সামাজিক ক্ষেত্রে প্রস্তাবনা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে, যা পিছিয়ে পড়া শ্রেণী, নারী, শিশুদের অধিকার রক্ষায় সংবিধানের অসংখ্য বিধানের জন্ম দিয়েছে। এর নৈতিক গুরুত্ব অপরিসীম, কারণ এটি যে উচ্চ আদর্শগুলি ধারণ করে তা যে কোনো সরকারের কল্যাণের কাজ করতে অনুপ্রাণিত করে। যদিও প্রস্তাবনায় সব অঙ্গীকার এখনও পুরোপুরি বাস্তবায়িত হয়নি, এটি ভারতীয় গণতন্ত্রের নৈতিক ভিত্তি এবং জাতীয় আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে অমূল্য। এবার সেকেন্ড প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী। এই কোয়েশ্চেনটা নিয়ে আলোচনা করব অ্যান্সারটা। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো তাহলে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। কোয়েশ্চেনটা কি আছে, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী। অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ভারতে ব্রিটিশ ধাঁচে সংসদীয় শাসন ব্যবস্থা প্রচলিত, যেখানে প্রধানমন্ত্রী প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী। সংবিধানের ধারা 75(1) অনুযায়ী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন, যিনি সাধারণত লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন। প্রধানমন্ত্রীর কার্যকাল 5 বছর, তবে তিনি পদত্যাগ করতে পারেন বা অনাস্থা প্রস্তাবে অপসারিত হতে পারেন। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী বিস্তৃত ও বহুমুখী। এখানে কি বলা হচ্ছে দেখো, এবার কার্যাবলীগুলো দেখো। ফার্স্ট হচ্ছে লোকসভার নেতা হিসেবে প্রধানমন্ত্রী সংসদের কর্মসূচি নির্ধারণ, গুরুত্বপূর্ণ বিল পাস করানো এবং বিতর্কে মন্ত্রীদের সহায়তা করার দায়িত্ব পালন করে। তিনি রাষ্ট্রপতিকে লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন, যেমনটি 1970 সালে ইন্দিরা গান্ধী করেছিলেন। সেকেন্ড হচ্ছে দেখো, মন্ত্রিসভা গঠনে প্রধানমন্ত্রীর ক্ষমতা অপরিসীম। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি মন্ত্রীদের নিয়োগ করলেও বাস্তবে প্রধানমন্ত্রীর পরামর্শই চূড়ান্ত। তিনি বিভিন্ন রাজ্যের সম্প্রদায় ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রী নির্বাচন করেন এবং প্রয়োজনে মন্ত্রিসভার রদবদল ঘটাতে পারেন। এমনকি তিনি সংসদের সদস্য নন এমন কাউকে 6 মাসের জন্য মন্ত্রী করতে পারেন। তারপরে থার্ড, ক্যাবিনেটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী একনায়কের মতো ক্ষমতা ভোগ করেন। তিনি মন্ত্রীদের নিয়োগ ও অপসারণ করতে পারেন, যেমন PV নরসিমহা রাও অর্জুন সিংকে অপসারণ করেছিলেন, এবং মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টন করতে পারেন। কখনো কখনো তিনি একা সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন, যেমন 1975 অর্থাৎ 1975 সালে জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে ইন্দিরা গান্ধী করেছিলেন। ফোর্থ, ক্ষমতা। দেখো,
দলের নেতা হিসাবে প্রধানমন্ত্রীর গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দলের ঐক্য ও ভাবমূর্তি বজায় রাখে এবং দল তার নেতৃত্বেই নির্বাচনে জয়লাভের চেষ্টা করে। পঞ্চম কি বলা হচ্ছে দেখো, রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা হিসাবে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং রাষ্ট্রপতির যাবতীয় কাজ প্রধানমন্ত্রীর পরামর্শই সম্পন্ন করেন। সবশেষে কি বলা হচ্ছে দেখো, আন্তর্জাতিক ক্ষেত্রে প্রধানমন্ত্রী পররাষ্ট্রনীতির নির্ধারণে এবং বিশ্ব দরবারে ভারতের সুনাম রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তার উপস্থিত ভারতের পররাষ্ট্রনীতি সম্পর্কে শক্তিশালী করে। এবারে তবে প্রধানমন্ত্রীর ক্ষমতা তার ব্যক্তিত্ব, কর্মদক্ষতা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল। জনমত এবং নিজ দলের সমর্থন ব্যতি রেখে তিনি স্বেচ্ছাচারী হতে পারে না। এই